নিষিদ্ধই থাকছে আওয়ামী লীগের কার্যক্রম। অনলাইন প্রচারণায় নিষেধাজ্ঞা, না মানলে 14 বছর পর্যন্ত শাস্তির বিধান। সন্ত্রাস বিরোধী আইনের সংশোধনী বিল পাস। গণহত্যাকারী সন্ত্রাসী সংগঠনের নিষিদ্ধকরণ সংক্রান্ত সন্ত্রাস বিরোধী সংশোধন বিল 2026 মহান জাতীয় সংসদে উত্থাপিত আকারে পাশ করা হোক। জুলাই যোদ্ধাদের সুরক্ষা ও দায় মুক্তি দিল জাতীয় সংসদ। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হ্যাঁ বলুন, যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। আমার মনে হয় হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে। দেখছিলেন প্রধান শিরোনাম। রাত 11টার সময়ের সঙ্গে আছি আমি সাইফুল রুদ্র। এছাড়া খেলার খবর জানাতে থাকবেন সহকর্মী এস.এম. ইকবাল। রুদ্র, আপনাকে ধন্যবাদ। বিশ্বের নানা প্রান্তের খেলাধুলার খবর জানিয়ে দেবো আমি এস.এম. ইকবাল। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। হাদির খুনিদের ফেরত দেবে দিল্লি, শেখ হাসিনাকেও হস্তান্তরের অনুরোধ ঢাকার। খলিলুর জয়শঙ্কর বৈঠক, দ্রুতই বাংলাদেশিদের জন্য ভারতীয় ভিসা সহজ করার আশ্বাস। হামের উপসর্গ নিয়ে 24 ঘন্টায় আরও 10 শিশুর মৃত্যু, আক্রান্ত প্রায় 1,500। হাসপাতালে বেড়েই চলেছে রোগীর চাপ। 2 সপ্তাহ এগিয়ে সারা দেশে টিকাদান শুরু 20 এপ্রিল। রাজধানীতে পেন গান আতঙ্ক, পুরান ঢাকায় যুবদল কর্মীকে গুলির ঘটনায় গ্রেফতার 2। ব্যবহৃত কলম আকৃতির অস্ত্র উদ্ধার, উৎসের খোঁজে গোয়েন্দা পুলিশ। এবং 2 সপ্তাহের যুদ্ধবিরতিতে ইরান যুক্তরাষ্ট্র, 2 পক্ষেরই বিজয় দাবি। খুলল হরমুজ প্রণালী। লেবাননের শতাধিক বিমান হামলা ইসরায়েলের, 112 জন নিহত আর আহত 800। নিষিদ্ধই থাকছে আওয়ামী লীগের কার্যক্রম। সংসদে পাশ হয়েছে সন্ত্রাস বিরোধী সংশোধন বিল। এর আওতায় অনলাইন অফলাইনে প্রচারণায় থাকছে নিষেধাজ্ঞা। বিচার করা যাবে নেতা কর্মীদেরও। রাখা হয়েছে 4 থেকে 14 বছর পর্যন্ত শাস্তির বিধান। এদিকে জুলাই যোদ্ধাদের সুরক্ষা ও দায়মুক্তি দিয়ে সর্বসম্মতিক্রমে বিল পাশ হয়েছে জাতীয় সংসদে। এদিন 13টি বিল পাশ হয়। এ নিয়ে 4 দিনের সংসদ অধিবেশনে পাশ হলো 28টি বিল ও 54টি অধ্যাদেশ। জুলাই অভ্যুত্থানে ব্যাপক হত্যা ও হত্যাকাণ্ড উস্কে দেওয়ার অভিযোগে 2025 সালের 11 মে সন্ত্রাস বিরোধী অধ্যাদেশ জারি করে আওয়ামী লীগ ও দলটির সব সহযোগী ও অঙ্গ সংগঠনের কার্যক্রম নিষিদ্ধ করে অন্তর্বর্তী সরকার। একই আইনে 2024 সালের অক্টোবরে নিষিদ্ধ করা হয় ছাত্রলীগকে। এই অধ্যাদেশের বলে 2009 সালে সন্ত্রাস বিরোধী আইনের 18 এবং 20 ধারা সংশোধন করে এই সিদ্ধান্ত নেওয়া হয়। সন্ত্রাস বিরোধী আইন বুধবার সংসদের প্রথম অধিবেশনের 81তম দিনে সন্ত্রাস বিরোধী সংশোধন বিল 2026 উত্থাপন করেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। এ সময় এই বিলকে সেনসিটিভ উল্লেখ করে আলোচনার জন্য সময় চান বিরোধী দলীয় নেতা। তবে স্পিকার জানান, আপত্তির সময় পার হয় তার সম্ভব নয়। 3-4 মিনিট আগে হাতে পেয়েছি, তো এটা পুরা পড়তে পারি নাই, যেহেতু আইনটা অবশ্যই একটা সেনসিটিভ আইন। এ সময় স্বরাষ্ট্রমন্ত্রী জানান, জামায়াত ও এনসিপির দাবির মুখে এই অধ্যাদেশ জারি করেছিল অন্তর্বর্তী সরকার। এটি তারই বিল। এই বিলটা হলো একটি গণহত্যাকারী সন্ত্রাসী সংগঠনের নিষিদ্ধকরণ সংক্রান্ত একটা অ্যামেন্ডমেন্ট। সন্ত্রাস বিরোধী সংশোধন বিল 2026 মহান জাতীয় সংসদে উত্থাপিত আকারে পাশ করা হোক। এ সময় সর্বসম্মতভাবে বিলটি কণ্ঠভোটে পাশ হয়। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হ্যাঁ বলুন, যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। আমার মনে হয় হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে। অতএব সংসদে উত্থাপিত আকারে সন্ত্রাস বিরোধী সংশোধন বিল 2026 সর্বসম্মতিক্রমে পাশ হলো। এদিন বিকেলে 3:30টায় আবারও শুরু হয় অধিবেশন। এ সময় জুলাই গণ অভ্যুত্থানে অংশগ্রহণকারীদের সুরক্ষা ও দায় নির্ধারণের লক্ষ্যে প্রণীত জুলাই গণ অভ্যুত্থান সুরক্ষা ও দায় নির্ধারণ বিল 2026 সংসদে পাশ হয়। জুলাই গণ অভ্যুত্থানে অংশগ্রহণকারীদের সুরক্ষা ও দায় নির্ধারণের লক্ষ্যে আনিত একটি বিল, জুলাই গণ অভ্যুত্থান সুরক্ষা ও দায় নির্ধারণ বিল 2026 মহান সংসদ উত্থাপনের জন্য অনুমতি প্রার্থনা করছি। এই ইনডেমনিটিটা জাতীয় মানবাধিকার কমিশনের উপরে নির্ভর করবে। এবার এই জাতীয় মানবাধিকার কমিশনের যে অধ্যাদেশ, সেটা কিন্তু ইতিমধ্যে ল্যাপস করে দেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছে। পরে জাতির পিতার পরিবারের নিরাপত্তা রহিতকরণ বিল কণ্ঠভোটে পাশ হয়। হাসান ওয়ালি, সময় সংবাদ, ঢাকা। বন্দি প্রত্যর্পণ চুক্তির আওতায় ওসমান হাদির খুনিদের ফেরত দিতে রাজি হয়েছে ভারত। অন্যদিকে শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালকেও হস্তান্তরের অনুরোধ জানিয়েছে বাংলাদেশ। নয়াদিল্লিতে 2 দেশের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠকে দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারে একমত হয়েছেন
ডক্টর খলিলুর রহমান ও এস জয়শঙ্কর। আলোচনায় দ্রুতই বাংলাদেশিদের জন্য ভারতীয় ভিসা সহজ করার আশ্বাস মিলেছে। বিএনপি সরকার ক্ষমতায় আসার পর ভারতে উচ্চ পর্যায়ে প্রথম সফরে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান। বুধবার দুপুরে নয়াদিল্লির হায়দ্রাবাদ হাউসে তাকে স্বাগত জানান দেশটির পররাষ্ট্রমন্ত্রী ডক্টর সুব্রামানিয়াম জয়শঙ্কর। প্রতিবেশী দুই দেশের পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠকে আরও ছিলেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির। আলোচনার টেবিলে উভয় পক্ষই প্রাধান্য দেয় দ্বিপাক্ষিক সম্পর্কের বিভিন্ন ক্ষেত্র পর্যালোচনায়। পাশাপাশি আঞ্চলিক এবং আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ বিষয় নিয়েও মতবিনিময় করেন তারা। পরে ঢাকার পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, শহীদ ওসমান হাদির সন্দেহভাজন হত্যাকারীদের গ্রেফতারের জন্য ভারত সরকারকে ধন্যবাদ জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী। দুদেশের মধ্যে প্রত্যর্পণ চুক্তির আওতায় আসামিদের বাংলাদেশে ফেরাতে উভয় পক্ষ সম্মত হয়েছে। এছাড়া আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে ফেরত দিতে আবারও অনুরোধ জানায় বাংলাদেশ। বৈঠকে ভারতের পররাষ্ট্রমন্ত্রী শিগগিরই বাংলাদেশি নাগরিকদের জন্য চিকিৎসা ও ব্যবসায়িক সহ ভিসা প্রক্রিয়া সহজ করার প্রতিশ্রুতি দেন। একই দিন বিকেলে ডক্টর খলিলুর রহমান দেশটির তেল ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রী হরদীপ সিং পুরীর সঙ্গেও বৈঠক করেন। সংকট মোকাবেলায় ডিজেল ও সার রফতানির পরিমাণ বাড়ানোর জন্য অনুরোধ জানায় ঢাকা। বিষয়টিকে ইতিবাচক হিসেবে বিবেচনার আশ্বাস মিলেছে দিল্লির তরফে। এর আগে মঙ্গলবার ভারতে পৌঁছানোর পরই দেশটির জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের সঙ্গে বৈঠক করেছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান এবং উপদেষ্টা হুমায়ুন কবির। শাতিলা শারমিন, সময় সংবাদ। সীমান্ত হত্যায় ভারতের দুঃখ প্রকাশের পরদিনই লালমনিরহাটে বিএসএফের গুলিতে প্রাণ গেল বাংলাদেশি যুবকের। পতাকা বৈঠকে প্রতিবাদ জানিয়েছে বিজেপি। দ্রুত মরদেহ ফেরানোর দাবি জানিয়েছেন স্বজনরা। বুধবার ভোরে লালমনিরহাট পাটগ্রাম উপজেলার ধবলগুড়ি সীমান্তে শূন্য লাইন থেকে ভারতের প্রায় 500 গজ ভেতরে গুলির শব্দ শোনা যায়। পরে বিএসএফের পক্ষ থেকে জানানো হয় 7 থেকে 8 বাংলাদেশি কাঁটা তারের বেড়া কাটার উদ্দেশ্যে প্রবেশ করলে প্রথমেই সতর্কতামূলক গুলি ছোড়া হয়। এক পর্যায়ে উভয় পক্ষের মধ্যে ধস্তাধস্তি ঘটে। এ সময় আলী হোসেন নামে এক বাংলাদেশি গুলিবিদ্ধ হন। বিএসএফ সদস্যরা তাকে উদ্ধার করে ভারতের একটি হাসপাতালে নিলে মৃত ঘোষণা করেন চিকিৎসক। 6 রান গুলি হয়। সকালবেলা ঘুম থেকে উঠি দেখি এইখানে লোক প্রায় বহু লোক জড়ো হয়েছে। এখানে রাত 3টের সময় গুলি হয়েছে। এখন নাম পানিরটারি বাড়ি আলী নাম, সে এখন ভারতে গুলির আঘাতে মৃত্যু হয়েছে। মরদেহ ফিরিয়ে আনতে সকাল 11টার দিকে পতাকা বৈঠক হয়েছে। দ্রুত মরদেহ হস্তান্তর করবে বলে জানিয়েছে বিএসএফ। সময় সংবাদ, লালমনিরহাট। হাম সংক্রমণে বাড়ছে মৃত্যু। 24 ঘন্টায় উপসর্গ নিয়ে মারা গেছে আরও 10 শিশু। হাসপাতালে ভর্তি হয়েছে 1437 জন। এতে উদ্বেগ উৎকণ্ঠায় অভিভাবকরা। 6 মাসের কম বয়সী শিশুরাও আক্রান্ত হওয়ায় জটিল হচ্ছে পরিস্থিতি। সংক্রমণ নিয়ন্ত্রণে রাখতে সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানিয়েছেন চিকিৎসকরা। শরীরে র্যাশ, জ্বর ও নিউমোনিয়া নিয়ে কাতরাচ্ছে ছোট্ট শিশু। দিনের পর দিন ছোট্ট সোনামণির কষ্ট দেখে মায়ের চোখও তাই ছলছল। কেবল হাম নয়, কাছাকাছি ধরনের নানা উপসর্গ নিয়েও হাসপাতালে ভর্তি হচ্ছেন অনেক শিশু। রোগ প্রতিরোধ ক্ষমতা ওর কমতে একটু করে, এজন্য হয়তো ওর হামটা হয়েছে আর কি। ওর বয়স হয়েছিল, হামের টিকা দিতে পারিনি। ওর টিকা দেয় না, ওর হাড়ে ছিদ্র আছে, এই জন্য টিকা দেয় নাই। চিকিৎসকরা বলছেন টিকাদানের বয়সসীমার আগেই আক্রান্ত হচ্ছে শিশুরা, যা উদ্বেগ বাড়াচ্ছে কয়েক গুণ। প্রাদুর্ভাব ঠেকাতে স্বাস্থ্যবিধির উপর জোর দেওয়ার পরামর্শ দেন তারা। লক্ষণ দেখা দিচ্ছে এবার খুবই উদ্বেগজনক, সেটা হলো অর্ধেক বাচ্চাই তো 9 মাসের আগে। তাহলে প্রমাণ করে যে আমরা আগে কেন 9 মাসে দিতাম, যে বাচ্চাদের রোগ প্রতিরোধ ক্ষমতা, হামের প্রতিরোধটা মার থেকে পায়, সেটা পারসিস্ট করে। তাহলে দেখা যাচ্ছে আমার সেই বাচ্চাদের সেই জিনিসটা হচ্ছে না। হামের উপসর্গ নিয়ে জেলা ও বিভাগীয় শহরের হাসপাতালেও প্রতিদিন বাড়ছে হাম আক্রান্ত রোগীর সংখ্যা। গালের মধ্যে, মুহের মধ্যে উটকা উটকা হইয়া আরে কি জানি হইছে। বাবু অনেক চোখের ভিতরে উঠছে, চোখটাই মেলতে পারে না। নন্তির মতন উঠছিল বলে হাম ডাক্তারে বলছে। এসব হাসপাতালের চিকিৎসকরা বলছেন বিশেষ ওয়ার্ড চালু করে দেয়া হচ্ছে চিকিৎসা। হামের রোগীদের জন্য বিশেষ কর্নার চালু আছে। এখানে যে সমস্ত হামের রোগীরা আসে তাদেরকে আমরা আইসোলেশন করে থাকি, যেন অন্যান্য বাচ্চারা, সুস্থ বাচ্চারা আক্রান্ত না হয় হামে। আতঙ্কিত না হয়ে সঠিক সময়ে চিকিৎসকের কাছে নিয়ে যাওয়া এবং টিকা দেওয়ার পরামর্শ চিকিৎসকদের।
আয়েশা সিদ্দিক সামিয়া, সময় সংবাদ, ঢাকা। এদিকে 2 সপ্তাহ এগিয়ে সারা দেশে হামের টিকাদান কর্মসূচি শুরু হচ্ছে 20 এপ্রিল। সকালের সংসদ অধিবেশনে এক প্রশ্নের জবাবে তথ্য জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন। তিনি জানান, ইউনিসেফ থেকে 419 কোটি টাকার ভ্যাকসিন কেনার প্রক্রিয়া চূড়ান্ত করা হয়েছে। এর মধ্যে 2 কোটি 19 লাখ টিকা সরকারের হাতে এসে পৌঁছেছে। উদ্বিগ্ন না হয়ে সবাইকে সচেতন হবার আহ্বান জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী। ইউনিসেফের ক্রয় ব্যবস্থার মাধ্যমে সমন্বয় জোরদার করে দ্রুত ভ্যাকসিন সরবরাহ পুনরুদ্ধার করা হচ্ছে, যেই কারণে আমরা ভ্যাকসিন আগামী সারা দেশব্যাপী 15 দিন এগিয়ে এনেছি মাননীয় স্পিকার। এছাড়াও ইউনিসেফের মাধ্যমে 419 কোটি টাকার ভ্যাকসিন ক্রয় প্রক্রিয়া চূড়ান্ত পর্যায়ে রয়েছে। আমরা 200 কোটি টাকার অলরেডি নিয়েছি, আরও বাকি টাকার ডেলিভারি আমরা আবুধাবি থেকে, যেটা 209টা দেশে তারা ওখান থেকে দেয়, আমরা যাতে সবার আগে পাই এই জন্য আজকে আমরা একটা প্রতিনিধি গ্রুপ পাঠিয়েছি এবং আমরা আশা করি আমরা আগে পাবো মাননীয় স্পিকার। চলতি অর্থ বছরেই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের 2 লাখ শিক্ষার্থীকে বিনামূল্যে স্কুল ড্রেস দেবে সরকার। পর্যায়ক্রমে সব উপজেলায় চালু হবে মিড ডে মিল। সকালে সংসদ অধিবেশনের শুরুতে টেবিলে উত্থাপিত বক্তব্যে সরকারের এই পরিকল্পনার কথা জানান প্রধানমন্ত্রী তারেক রহমান। দিনের কার্যসূচির শুরুতে প্রশ্নোত্তর পর্বে প্রধানমন্ত্রী সরাসরি বক্তব্য না দিলেও লিখিত উত্তর উত্থাপন করা হয়। এতে প্রধানমন্ত্রী জানান, মাধ্যমিকে বাধ্যতামূলক করা হবে কারিগরি শিক্ষা। নারী শিক্ষার প্রসারে সব উপজেলা সদরে মহিলা কলেজ সরকারিকরণে বিবেচনা করছে সরকার। এ সময় 4 কোটি পরিবারকে ফ্যামিলি কার্ডের আওতায় আনার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন সরকার প্রধান। আহমদ সুরামগঞ্জ 5, মোহাম্মদ শামসুর রহমান শিমুল বিশ্বাস পাবনা 5, মোহাম্মদ আব্দুল সালাম। মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী, আমাদের আন্দোলনের স্লোগান ছিল কোনটে বেহে জাগনগর নাহমাদুহু। অপেক্ষার পরও মিলছে না কাঙ্ক্ষিত তেল, তাই ফিলিং স্টেশনে ক্ষুব্ধ গ্রাহকদের হট্টগোল। নিয়ন্ত্রণে পাম্পগুলোতে কাজ করছে জেলা প্রশাসনের পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। এদিকে তেলের সংকটে দিশেহারা কৃষকেরা, এতে উৎপাদনে বিপর্যয়ের শঙ্কা তৈরি হয়েছে। জ্বালানি তেল পেতে গ্রাহকদের হট্টগোল। ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে কাঙ্ক্ষিত তেল না পাওয়ায় ক্ষুব্ধ গ্রাহক। জামালপুরে তেলের জন্য ভোর থেকে পাম্পগুলোতে কৃষক ও মোটরসাইকেল চালকদের দীর্ঘ লাইন। তারপরও পর্যাপ্ত জ্বালানি তেল না পাওয়ায় দেওয়ানগঞ্জ উপজেলার কাঠারবিল এলাকায় ফিলিং স্টেশনে বিক্ষুব্ধ হয়ে ওঠেন গ্রাহকেরা। খবর পেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে উপস্থিত হন দেওয়ানগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহ জহুরুল হোসেন। মধ্যপ্রাচ্য যুদ্ধের প্রভাবে গত 1 মাস ধরে জ্বালানি তেলের সংকটে ভুগছে দেশবাসী। ঘন্টার পর ঘন্টা ফিলিং স্টেশনগুলোতে অপেক্ষা করে প্রাইভেট কার ও মোটরসাইকেল চালকদের তীব্র তাপদাহে পড়তে হচ্ছে চরম ভোগান্তিতে। এদিকে ডিজেল সংকটে বড় আবাদে সেচ দিতে পারছেন না চাষিরা, এতে উৎপাদনে বিপর্যয়ের শঙ্কা তাদের। নিয়ম ছাড়া অনিয়মে যারা নিয়ে যাচ্ছে তাদের জন্য আমরা সংকটে পড়ে গেছি। অনেকের লাইসেন্স নাই, তারাও এসে তেল নিচ্ছে। নির্দিষ্ট টাইমের ভিতরে তেলটা দিলে সবার ভোগান্তি কমবে। জ্বালানি তেল বিক্রিতে শৃঙ্খলা ও স্বচ্ছতা ফেরাতে ঝিনাইদহের কালীগঞ্জে স্মার্ট অ্যাপ তৈরি করেছেন স্থানীয় এক তরুণ শিল্প উদ্যোক্তা। সেই অ্যাপের মাধ্যমে বুধবার সকাল থেকে ফিলিং স্টেশনগুলোতে জ্বালানি তেল সরবরাহ করা হচ্ছে। আমাদের মেইন উদ্দেশ্য হচ্ছে একজন ব্যক্তি যেন বারবার তেল নিতে না পারে। ঠাকুরগাঁয়ে ফুয়েল কার্ডেও কমছে না ভোগান্তি। তপ্ত রোদে দাঁড়িয়ে থেকে তেল কিনতে গিয়ে নাজেহাল গ্রাহকেরা। অফিস টাইমে যদি আমরা লাইনে ধরি তাহলে আমাদের অফিসের সময়ের ব্যাঘাত ঘটছে। তবে রাঙামাটিতে ডিজিটাল রেজিস্ট্রেশনের মাধ্যমে জ্বালানি সরবরাহ করায় সুফল মিলতে শুরু করেছে ফিলিং স্টেশনগুলোতে। 4-5টা লাইন, এখন শুধু একটা লাইন, এখন মোটামুটি হচ্ছে অনেক ভালো। অসাধু লোকজন তারা অন্য পাম্প থেকে তেল সংগ্রহ করে এখানে এসে পুনরায় যখন তেল সংগ্রহ করার জন্য স্লিপ গ্রহণ করছিল, তখন আমরা আমাদের সফটওয়্যার আমরা ধরতে পেরেছি। এদিকে নাটোর শহরের স্টেশন বাজার এলাকায় পাম্পের তেলের সিরিয়াল নিয়ে সংঘর্ষের খবর পেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে উপস্থিত হয় জেলা প্রশাসন। এই সংঘর্ষে আহত হয় 2 জন। চন্দ্র বিশ্বাস, ববি, সময় সংবাদ। ঢাকা সন্ত্রাসীদের হাতে পৌঁছে গেছে গুপ্ত অস্ত্র পেনগান। সম্প্রতি কোতোয়ালিতে যুবদল সদস্যকে গুলির ঘটনায় ব্যবহৃত হয় কলম আকৃতির বিশেষ পিস্তল। এর সঙ্গে জড়িত সোহেল ওরফে কাল্লু সহ 2 জনকে গ্রেফতারের পর উদ্ধার হয়েছে অস্ত্রটি। কিভাবে অস্ত্রটি দেশে ঢুকলো তা অনুসন্ধান করছেন গোয়েন্দারা। বিস্তারিত জানাচ্ছেন মাসুদুর রহমান।
প্রাণঘাতী গুপ্ত অস্ত্র পেনগান। দেখতে কলমের মতো মনে হলেও আসলে অত্যাধুনিক পিস্তল। বিশেষ এই আগ্নেয়াস্ত্র পৌঁছে গেছে দেশের সন্ত্রাসীদের হাতে। বিশ্বের বিভিন্ন দেশে হাই প্রোফাইল টার্গেট কিলার ও সিক্রেট এজেন্টরা সবার চোখ ফাঁকি দিতে যে গান ব্যবহার করে, সেই গান বাংলাদেশে কিভাবে আসলো এটি জানতে হলে আমাদের ফিরতে হবে গত 3 এপ্রিল। সেদিন কোতোয়ালি থানা যুবদলের সদস্য রাসেলকে পুরান ঢাকার প্রসন্ন পোদ্দার লেনে ডেকে নিয়ে বুকে গুলি করে সাইমন। তার সঙ্গে ছিল আরো কয়েকজন। চিকিৎসাধীন রাসেলের অভিযোগ, দোকান নিয়ে দ্বন্দ্বে তাকে হত্যা করতেই গুলি করা হয়। নাজিম ভাই পক্ষে কথা বলছি দেখে মনে হয় কাজটা করছে সাইমন। শুটার সাইমনের পর ধরা পড়ে সোহেল ওরফে কাল্লু। আসামি সহ কোতোয়ালিতে অস্ত্র উদ্ধারে অভিযান নামে গোয়েন্দা পুলিশ। কাল্লুর বাসার টেবিলের ড্রয়ার থেকে বের করা হয় সিগারেটের প্যাকেট। পাওয়া যায় পলিথিনে মোড়ানো 5টি টুকরো। সেগুলো জোড়া লাগিয়ে তৈরি হয় পেনগান। এটার পিছনে আমাদের আগ্রহটা বেশি ছিল, যে এটার রুট কোথা থেকে এই অস্ত্রটা আসে সেটি খুঁজে বের করা আমাদের প্রয়োজন। ডিবি বলছে 80,000 টাকা দিয়ে পেনগানটি কেনে পেশাদার কিলার কাল্লু। আইন শৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে গুপ্ত অস্ত্রটি ব্যবহার করে নানা অপরাধে জড়িত সে। কোথা থেকে এই অস্ত্রটি সে সংগ্রহ করেছে, অথবা সে নিজে ক্রয় করে এই অস্ত্রটি এনেছে কিনা, অথবা কারো কাছ থেকে ধার করে এনেছে কিনা, সেই সমস্ত তথ্য আমরা বের করার চেষ্টা করব। প্রতিবেশী দেশে তৈরি পেনগান বাংলাদেশে কিভাবে ঢুকলো সে অনুসন্ধানে নেমেছে গোয়েন্দা পুলিশ। মাসুদুর রহমান, সময় সংবাদ, ঢাকা। জাতীয় সংসদের সাউন্ড সিস্টেম কেনাকাটায় অনিয়ম দুর্নীতি অনুসন্ধানে মাঠে নেমেছে দুদক। এর মধ্যে নথিপত্র তলব করে গণপূর্ত অধিদপ্তরে চিঠি দিয়েছে সংস্থাটি। অন্যদিকে সাব রেজিস্ট্রার বদলিতে শত কোটি টাকা দুর্নীতির অভিযোগ তুলে সাবেক আইন উপদেষ্টা আসিফ নজরুল ও তার পিএস মাসুমের বিরুদ্ধে ব্যবস্থা নিতে দুদকে আবেদন করেছেন এক আইনজীবী। যান্ত্রিক গোলযোগের জন্য কথাবার্তা শোনা যাচ্ছে না, আমাদেরকে একটু অপেক্ষা করতে হবে। ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম দিন থেকেই সাউন্ড সিস্টেমের ত্রুটি নিয়ে বিড়ম্বনায় পড়েন খোদ স্পিকার ও সংসদ সদস্যরা। ক্ষোভ ছড়িয়ে পড়ে সংসদের বাইরেও। সংসদের বিশেষ কমিটিতেও এ নিয়ে হয়েছে আলোচনা। অনিয়ম, চরমভাবে অনিয়ম হয়েছে। সে অনিয়ম ব্যবস্থা নেব এইভাবে যে এখনই ব্যবস্থা নিলাম আর সব বের করে দিলাম, তাহলে তো সাউন্ড চলবে না। এর মাঝে জানা গেল 2022 সালে আওয়ামী আমলে স্থাপিত সাউন্ড সিস্টেমে অনিয়ম ও অন্তর্বর্তী সরকারের সময় সংস্কারে অনিয়ম খতিয়ে দেখতে গত ফেব্রুয়ারিতেই অনুসন্ধানের নামে দুদক। সম্প্রতি সেই অনুসন্ধানের গতি বাড়াতে গণপূর্তকে 18 এপ্রিলের মধ্যে নথিপত্র জমা দেওয়ার নির্দেশ দিয়েছে। চিঠিতে কমিউনিকেশন টেকনোলজি লিমিটেডের সিইও জাহিদুর রহমান জোয়াদ্দার সহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে শত শত কোটি টাকা আত্মসাৎ ও বিদেশে অর্থ পাচারের অভিযোগ আনা হয়। এদিকে অবৈধভাবে 286 সাব রেজিস্ট্রারকে বদলির মাধ্যমে শত কোটি টাকার দুর্নীতির অভিযোগ উঠেছে সাবেক উপদেষ্টা আসিফ নজরুল ও তার পিএস মাসুমের বিরুদ্ধে। অনুসন্ধান চেয়ে এর মধ্যে দুদকে আবেদন করেছেন এক আইনজীবী। ক্ষমতার দাপট এবং ক্ষমতার অপব্যবহার এই পর্যায়ে ছিল 282 জন সাব রেজিস্ট্রার নিয়ম বহির্ভূতভাবে বদলি করে শতাধিক কোটি টাকা ঘুষ বাণিজ্য করেছে। অভিযোগে লেখেন, অন্তর্বর্তী সরকারের আমলে 8 মাসে আইন মন্ত্রণালয়ে শুধু সাব রেজিস্ট্রার বদলিতে ঘুষ লেনদেন নিয়ে দৈনিক পত্রিকায় সংবাদ প্রকাশ হয়। দুর্নীতি দমনই হলো। তাসলিম তৌহিদ, সময় সংবাদ, ঢাকা। বগুড়া 6 ও শেরপুর 3 আসনে নির্বাচনকাল। সকাল 7:30টায় ভোট শুরু হয়ে চলবে বিকেল 4:30টা পর্যন্ত। এর মধ্যে কেন্দ্রে কেন্দ্রে পৌঁছে গেছে নির্বাচনী সরঞ্জাম। নিরাপত্তায় বিজেপির পাশাপাশি মাঠে থাকছে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। বগুড়া 6 আসনে উপনির্বাচন ও শেরপুর 3 আসনে স্থগিত থাকা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে বৃহস্পতিবার। বুধবার সকালে বগুড়ার সেন্ট্রাল স্কুল মাঠ থেকে 150টি কেন্দ্রে ব্যালট বাক্স, ব্যালট পেপার, অমোচনীয় কালিসহ 25 ধরনের সামগ্রী বিতরণ করা হয়। বগুড়া 6 আসনে উপনির্বাচনে বিএনপি প্রার্থী রেজাউল করিম বাদশাহ, জামায়াতের প্রার্থী আবিদুর রহমান ও বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির মোহাম্মদ আল আলিম তালুকদার প্রতিদ্বন্দ্বিতা করছেন। গত 12 ফেব্রুয়ারি জাতীয় নির্বাচনে বিএনপি চেয়ারপারসন তারেক রহমান এ আসনে জয়ী হলেও একই সঙ্গে দুটি আসনের সদস্য থাকা সংক্রান্ত বিধিনিষেধের কারণে তিনি বগুড়া 6 আসনটি ছেড়ে দেন। পরে আসনটি শূন্য ঘোষণা করে নতুন তফসিল ঘোষণা করে ইসি। আগামীকাল সকাল 7:30 থেকে বিকাল 4:30 পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। আমাদের মোট ভোটারের সংখ্যা বগুড়া 6 সদর আসনের জন্য হচ্ছে 4,54,000
43 জন, এর ভিতরে 3736 জন আছেন হচ্ছে পোস্টাল ব্যালটের জন্য রেজিস্ট্রেশন করা। ওনারা শুধুমাত্র পোস্টাল ব্যালটে ভোট দিতে পারবেন যদি ওনারা চান। এদিকে ত্রয়োদশ জাতীয় নির্বাচনে স্থগিত থাকা শেরপুর 3 আসনে নির্বাচনী প্রচারণা শেষ হয় বুধবার সকাল 7টায়। পরে দুপুরে 128টি কেন্দ্রের নির্বাচনী সরঞ্জাম দেওয়া হয় প্রিজাইডিং অফিসারদের কাছে। নিরাপত্তায় বিজিবির পাশাপাশি মাঠে থাকবে র্যাব, পুলিশ সহ আনসার বাহিনী। জাতীয় নির্বাচনে জামায়াতের প্রার্থী নুরুজ্জামান বাদলের মৃত্যুতে 12 ফেব্রুয়ারি এই আসনের নির্বাচন স্থগিত করা হয়। প্রতিটি ভোট কেন্দ্রে 5 থেকে 6 জন করে পুলিশ থাকবে এবং 13 জন করে আনসার থাকবে, যেখানে পিসি থাকবে 3 জন, এপিসি থাকবে 10 জন। বগুড়া সদর উপজেলা ও শেরপুর 3 আসনের উপনির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে প্রস্তুত ইসি। খাদিজা স্বপ্না, সময় সংবাদ। রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী যে রক্তবহ জুলাইয়ে রাষ্ট্রীয় শক্তির সামনে দাঁড়িয়ে প্রতিবাদের প্রতীক হয়ে উঠেছিলেন, সেই আবু সাঈদ হত্যা মামলার রায় ঘোষণা হতে যাচ্ছে আগামীকাল। দীর্ঘ শুনানি শেষে আসামিদের সর্বোচ্চ শাস্তির প্রত্যাশা প্রসিকিউশনের, আর ন্যায় বিচার চান আসামি পক্ষের আইনজীবীরা। 2024 সালের 16 জুলাই রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সামনে দুহাত প্রসারিত করে দাঁড়িয়ে যান আবু সাঈদ। তাকে লক্ষ্য করে খুব কাছ থেকে গুলি করে পুলিশ। গুলিতে লুটিয়ে পড়েন আবু সাঈদ। তার মৃত্যুর পরই জুলাই আন্দোলন স্ফুলিঙ্গের মতো ছড়িয়ে পড়ে সারা দেশে। জুলাই গণ অভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাঈদ হত্যা মামলায় আসামি করা হয় বেরোবির ভিসি হাসিবুর রশিদ, রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মনিরুজ্জামান সহ 30 জনকে। বৃহস্পতিবার এই মামলার রায় ঘোষণা করতে যাচ্ছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2। রায় ঘোষণা বিটিভি ও ট্রাইব্যুনালের ফেসবুক পেজ থেকে সরাসরি সম্প্রচার করা হবে বলে জানানো হয়েছে। ছেলে হত্যায় জড়িতদের সর্বোচ্চ শাস্তির আশা আবু সাঈদের পরিবার ও সহযোদ্ধাদের। 9 তারিখে এটার রায় হবে, তা আমরা আশা করি যে আমরা ন্যায় বিচার পাবো। আমার মনচিত্ত হিসেবে ওদের ঘেরে যেন ফাঁসি কাস্টমে চলে হয়। আমরা মনে করি পুলিশ এই ঘটনায় একেবারে সরাসরিভাবে জড়িত এবং তাদেরই সর্বোচ্চ বিচার আমরা কামনা করতেছি। চিফ প্রসিকিউটর বলছেন, আসামিদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণে সক্ষম হয়েছেন তারা। রায়ের পরও নতুন করে কারো বিরুদ্ধে সম্পৃক্ততার প্রমাণ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি। এই কেসেও যদি কোনো আসামি ওরকম বিচারের সম্মুখীন না হয়, কিন্তু পরবর্তীকালে যদি আমাদের কন্টিনিউয়াস আরও তো ইনভেস্টিগেশনগুলো আছে, বা পার্টিকুলার এই ঘটনাতেও আমরা যদি দেখি যে কোনো আসামির সম্পৃক্ততা আছে বা পর্যাপ্ত সাক্ষ্য প্রমাণ যদি পাওয়া যায়, আমরা ফর্মাল চার্জ আবার তার বিরুদ্ধেও দাখিল করতে পারবো। 30 জন আসামির বিরুদ্ধে যার যে ভূমিকা, সেই অনুযায়ী এভিডেন্স তাদের বিরুদ্ধে ট্রাইব্যুনালে হয়েছে এবং আমরা এটা প্রত্যাশা করি যার যে অপরাধ যেটুকুন যারা করেছে সেই অনুযায়ী তারা শাস্তি পাওয়ার যোগ্য। আসামি পক্ষের দাবি, মামলা প্রমাণ করতে ব্যর্থ হয়েছে প্রসিকিউশন। রেডিওগ্রাফিক টেস্ট, এক্সরে এক্সামিনেশন এবং অন্যান্য সায়েন্টিফিক টেস্টের মাধ্যমে যেটা করা কথা ছিল তা করেনি, ফলে এটা ক্লিয়ার যে তার দেহে গুলি বা কার্তুজের কোনো অনুপরিমাণ অস্তিত্ব নাই। এই গ্রাউন্ডসগুলো দিয়ে লিখিতভাবে উপস্থাপন করে আর্গুমেন্ট করেছি, তাই আমাদের প্রত্যাশা হলো এই 3 জন আসামি বেকসুর খালাস পাইবেন। আবু সাঈদ হত্যা মামলায় 6 আসামি কারাগারে থাকলেও বেরোবির ভিসি হাসিবুর রশিদ সহ 24 জন আসামি পলাতক রয়েছেন। সাবিনা মজুমদার, সময় সংবাদ, ঢাকা। যুদ্ধবিরতিতে সম্মত হওয়ার পর ইরানের উপর থেকে সব ধরনের নিষেধাজ্ঞা তুলে নেওয়ার ইঙ্গিত দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তেহরান আর কখনো ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচি চালাবে না বলে দাবি করেছেন তিনি। আর চুক্তি ভঙ্গ করলে ভয়াবহ পরিণতির হুঁশিয়ারি দিয়েছে ইরানের বিপ্লবী গার্ড। যুদ্ধে পাল্টাপাল্টি বিজয়ের দাবি করেছে ওয়াশিংটন, তেহরান। 40 দিনের ইরান যুক্তরাষ্ট্রের যুদ্ধের 2 সপ্তাহের বিরতিতে স্বস্তির নিঃশ্বাস তেহরানের বাসিন্দাদের। হামলার ভয় আর আতঙ্ক উপেক্ষা করে প্রধান সড়কগুলোতে ইরানের জাতীয় পতাকা হাতে স্লোগান দেন হাজারো মানুষ। যুদ্ধে ইরানের জয় হয়েছে এমন দাবিতে উচ্ছ্বাস প্রকাশ করেন তারা। আগামী শুক্রবার ইসলামাবাদে ওয়াশিংটন তেহরান নতুন চুক্তি হলে ইরানের ওপর আরোপিত মার্কিন নিষেধাজ্ঞা ও শুল্ক স্থগিত করার ঘোষণা দিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প। সামাজিক মাধ্যমে তিনি জানান, ইরানকে আর ইউরেনিয়াম সমৃদ্ধ করতে দেবে না মার্কিন প্রশাসন। মাটির গভীরে থাকা সব পারমাণবিক বর্জ্য ও উপাদান ছড়িয়ে ফেলার প্রক্রিয়ায় ইরানকে যুক্তরাষ্ট্র সহায়তা করবে বলেও জানান ট্রাম্প।
ইরান যুদ্ধবিরতির জন্য ভিক্ষা চেয়েছে বলে দাবি করেছেন মার্কিন সমরমন্ত্রী পিট হেগসেথ। বলেন 40 দিনের এই যুদ্ধে ইরানে যুক্তরাষ্ট্র তাদের সব লক্ষ্য অর্জন করেছে। অপারেশন এপিক ফিউরি ছিল যুদ্ধক্ষেত্রে একটি ঐতিহাসিক এবং সর্বাত্মক বিজয়। এটি ছিল প্রকৃত অর্থেই বড় ধরনের সামরিক বিজয়। এপিক ফিউরি ইরানের সামরিক সক্ষমতাকে ধ্বংস করে দিয়েছে। একই সঙ্গে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার 15 দিনের যুদ্ধবিরতিকে শান্তির একটি ভঙ্গুর উদ্যোগ হিসেবে আখ্যা দিয়েছেন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। দীর্ঘমেয়াদে সংকট সমাধানে তিনি ইরানকে সৎ উদ্দেশ্যে আলোচনার আহ্বান জানিয়েছেন। যুক্তরাষ্ট্র ইসরায়েল শর্ত ভঙ্গ করলে কঠিন পরিণতির হুঁশিয়ারি দিয়েছে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী। যুদ্ধবিরতি চুক্তি সত্ত্বেও যুক্তরাষ্ট্রের দেয়া প্রতিশ্রুতির আস্থা না থাকায় বন্দুকের ট্রিগারে হাত রাখার কথা জানান দিয়েছে ইরানি সামরিক বাহিনী। মালিহা সুহুরওয়ার্দী, সময় সংবাদ। ইরানের সঙ্গে যুদ্ধবিরতির মধ্যেই লেবাননের শতাধিক বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। মাত্র 10 মিনিটের মধ্যে রাজধানী বৈরুত সহ বিভিন্ন এলাকায় শতাধিক বিমান হামলায় অন্তত 254 জন নিহত হয়েছেন। আহত হয়েছেন 800-র বেশি মানুষ। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের দাবি, অনেক হামলা এমন এলাকাতেও চালানো হয়েছে যেগুলোকে প্রচলিতভাবে হিজবুল্লাহর ঘাঁটি হিসেবে বিবেচনা করা হয় না। এতে বেসামরিক মানুষের ক্ষয়ক্ষতি বেড়েছে বলে আশঙ্কা করা হচ্ছে। হামলার পর হাসপাতালগুলোতে আহত ও নিহতদের ঢল নেমেছে। তৈরি হয়েছে মানবেতর পরিস্থিতি। এই ঘটনায় তীব্র প্রতিক্রিয়া জানিয়ে লেবাননের প্রেসিডেন্ট বলেছেন, এই হামলা মানবিক মূল্যবোধের চরম অবমাননা এবং আন্তর্জাতিক আইনকে বারবার উপেক্ষার আরেকটি উদাহরণ।